আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক প্রকাশ তার জন্মভিটে জলপাইগুড়ি। ডাক পেয়ে বাধ্য হয়ে ছুটতে ছুটতে আসা, হিয়ারিং যেন এখন গলার কাটা পরিযায়ী শ্রমিকদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। জলপাইগুড়িবাসী গর্বিত, কারণ খালেদা সপরিবারে একসময় শহরের নয়াবস্তির নিজের বাড়িতেই থাকতেন। ১৯৪৫ সালের ১৫ই অগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। কিছুদিন আগেও খালেদার জন্মস্থান দেখতে তার পরিজনেরা এসেছিলেন জলপাইগুড়িতে। দেশভাগের পর ১৯৫৪ সালে জলপাইগুড়ি থেকে সপরিবারে চলে যান খালেদা। সেই সময় বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী এই বাড়ি কিনে বসবাস শুরু করেন। খালেদা শহরের নয়াবস্তির যোগমায়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনাও করেছেন। এরপরে সুনীতিবালা সদর গার্লস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। এখনো প্রবীণ বাসিন্দাদের কাছে খালেদার জন্মস্থানের ইতিহাস শোনা যায়। খালেদা জিয়া একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৯১ থেকে ৯৬ সাল এবং ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোকাহত জন্মস্থানের প্রতিবেশীরাও। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আজ প্রয়াত হয়েছেন সকাল ৬টায়, এটা শুনেছি আমি। তবে জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন। তার সংসার ছিল, তার ৩ বোন ছিল। এক বোনের নাম চকলেট, হ্যাঁ। আর তিনি এখান থেকে চলে যান দেশভাগের পরে। অমরেন্দ্রনাথ চক্রবর্তী এখন যে বাড়ি, সেই বাড়িতেই ছিল, এই বাড়িতেই তিনি বসবাস করতেন। তার জন্ম এখানেই। আর এখানে যোগমায়া স্কুল, যেটা আপনারা যারা নয়াবস্তিতে আছে, সেখানে তিনি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছেন বলেই আমরা শুনেছি। কিন্তু স্কুলে ক্লাস 3 পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন বলেই আমি জানি। তারপরে তিনি কোথায় পড়াশোনা করেছিলেন, খুব সম্ভবত সুনীতিবালা সদর গার্লসে তিনি পড়াশোনা করেছিলেন, এটা শুনেছি। কিন্তু এটার সত্যতা কতটা আছে, যেহেতু পরিবারটাই চলে গেছে এখান থেকে এবং আত্মীয় স্বজনরা মাঝে মাঝে এখানে আসতেন, এটা শোনা যায়, কিন্তু কোনো আত্মীয়ের সঙ্গে আমার সংযোগ হয়নি। আজকে আমি শুনলাম বাংলাদেশের নেতা খালেদা জিয়া, এক্স প্রধানমন্ত্রী, তিনি পরলোক গমন করেছেন। যে কোনো মানুষের মৃত্যুই দুঃখজনক। তা তিনি জন্ম এখানেই করেন। 47 দেশভাগের পর তিনি এখান থেকে তার ফ্যামিলি বাংলাদেশ চলে যায়। এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে এবং এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে, এবং তারা প্রায়ই আসে এবং ভিটাটাকে দেখে যায় এবং তারা সেটাকে মনে করে যে খালেদা জিয়ার জন্মস্থান, এবং সেটাকে এখন অমরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেলের নামেই আছে এবং তারাই সেটা বসবাস করে এবং থাকে সেখানে। আমাদের হচ্ছে ১৯৫৪ সালে হয়তো জন্ম হয়েছিল এই বাড়িতে। তারপরেই ওরা চলে যায় দেশভাগ হয়ে। তারপরে এখানে কোথায় পড়াশোনা করতে যান? না, তখন তো ছোট্ট একদম কোলের শিশু, শিশু অবস্থায় ওরা চলে যায়। সকালবেলা একদিন দেখে মায়ের কাছে শোনা যে সকালবেলা খালেদা জিয়ারা সব চলে গেছে আর এখানে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা এসছে। দেশভাগের পর হিন্দু মুসলমানদের মধ্যে একটা বাড়ি এক্সচেঞ্জের যে ঘটনা ছিল, যে ওখানে মুসলমান যারা তারা চলে গেছিল আর হিন্দুরা এখানে এসেছিল, সেটাই এখানে ছিল। আমরা জেনেছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট রাষ্ট্রনেত্রী
বেগম খালেদা জিয়া আজ পরলোক গমন করেছেন। খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা তার পরিবারের প্রতি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং কারণ ইতিহাস থেকে জেনেছি যে তিনি এই বিদ্যালয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন। শুনেছি যে তিনি জলপাইগুড়ি জেলার নয়া বস্তিতেই থাকতেন এবং এই স্কুলেই কিছুদিন পড়াশোনা করেছিলেন। হিয়ারিং যেন গলার কাঁটা পরিযায়ী শ্রমিকদের, ডাক পেয়ে বাধ্য হয়ে ছুটতে ছুটতে আসা। জলপাইগুড়ি বিডিও অফিসে হিয়ারিং এর জন্য এসেছিলেন জলপাইগুড়ির দেবনগর ক্যানেল পাড়ার বাসিন্দা জামরুল মোহাম্মদ। গোয়ায় শাটারিং মিস্ত্রির কাজ করেন তিনি। কাজ না করলে হাজিরা কাটা। এদিকে নাম কাটা যাওয়ার ভয়ে কাজ ফেলে গোয়া থেকে সোজা জলপাইগুড়িতে ছুটে এসেছেন। আসা যাওয়া, গাড়ি ভাড়া, কাজ না করায় হাজিরা কাটা, সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন জামরুল। আমি আসলাম যে কাগজপত্র হেরিংয়ে ডাকছে, বাইরে থেকে ফোন করতেছে। আমি বাইরে ছিলাম কাজ, ওখান থেকে ফোন করতে করতে আমি তো চলে আসলাম কাজকাম ছাড়ে। আমার তো বেতন তো দিবেই না। তারপরে এখন এইখানে কাগজপত্র তো নিয়ে আসছি, এখন কি হয় আমি তো জানি না, লেখাপড়াও জানি না। আমি খুব গরিব লোক, ফুটপাতে বাড়ি ছিল, এখন অন্য জায়গায় নিয়ে গেছি। এই তো আমার পরিচয়। আর লেবার শ্রমিক আমি, কর্মকর আমি, মানে লেবার শ্রমিক, লেবার গাধার মতো খাটনি করি। এই পরিযায়ী শ্রমিক আমি, এই জন্য বাইরের দিকে আসছি। এই জন্য এখন দেখো কাজ কাম ছাড়ে আমি এখানে আসছি কাজের জন্য। আমার বেতনও কাটা যেতে পারে। আমি এখন কি করব, সমস্যায় পড়ছেন? খুব সমস্যায় পড়ে গেছি আমি। খুব মানে বলবো কি, এখন খুব অত্যাচারই পড়ে গেছি। কাজ কাম ছাড়িয়ে দিয়ে চলে আসছি। পিনাকি শীলের রিপোর্ট। সোমবার থেকে জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে এসআইআর এর শুনানি। মঙ্গলবারও জলপাইগুড়ি সদর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় এবং সংলগ্ন ইন্দিরা গান্ধী কলোনির আরটিসি হলের এসআইআর এর শুনানি কেন্দ্রে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ নির্ধারিত সময়ে শুনানিতে অংশ নেন এবং কেন্দ্রগুলিতে উপস্থিত হন। নির্বিঘ্ন এবং সুশৃঙ্খলভাবে শুনানি পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে উল্লেখ্য যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাদের শুনানির নোটিশ পাঠানো হয়েছে তারা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল থেকেই এসআইআর এর হিয়ারিং সংক্রান্ত সহযোগিতা কেন্দ্রে হাজির হন। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ, সংশোধন আর যাচাই সংক্রান্ত নানা বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কোথায় এসেছেন এখানে? এখানে এসআইআর সংশোধনী ইয়েতে আসছি, হিয়ারিং এ। নোটিশ দিয়েছিলেন? নোটিশ আমার ছেলের নামে এবং মেয়ের নামে আসছে। কি ভুল ছিল তাদের? কিছু ভুল ছিল না, সব ডকুমেন্টসই আছে। এখন কেন ডাকছে আমি জানি না। না, লাইনে তো দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে। আধিকারিকের সাথে কথা হলো কিছু লাগবে না, আমার মাধ্যমিক সার্টিফিকেটটা লাগবে, আর ছেলের আর মেয়ের ওদের মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, আর কিছু লাগবে না। বলছে এটাই হবে। এই তো হলো 15 মিনিট। উনি তো তাই বললেন, আশ্বাস দিলেন যে ওকে আপনার ডকুমেন্টস আছে, ঠিকই আছে। আচ্ছা। ধীমান রায়ের রিপোর্ট। দুর্ঘটনায় ভেঙে গেছে পায়ের হাড়, পা ফেলতে সমস্যা, বিছানাতেই নিত্যকর্ম। চিকিৎসকরা বলেছেন অপারেশন জরুরি। 6 তারিখ ভর্তি, 7 তারিখ অপারেশন। এরই মধ্যে হিয়ারিং এ তলব, না এলেই নয়। তাই ছেলেদের সঙ্গে নিয়েই কষ্ট সহ্য করে প্রায় 7 কিলোমিটারের পথ টোটো চেপে জলপাইগুড়ি সদরে হিয়ারিং সেন্টারে উপস্থিত হন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়ার বাসিন্দা তুষ্ট সরকার। ছেলেদের বক্তব্য, বাবার এই সমস্যার কথা পঞ্চায়েত থেকে নিয়ে বিএলওকেও জানিয়েছেন তিনি। বলেছিলেন বাড়িতে হিয়ারিং হলে সুবিধা, কমিশনের অসুস্থদের বিষয়টি বিবেচনা করা দরকার, এমনটাই মনে করছেন তারা। বাবা কিভাবে এটা হলো? অ্যাক্সিডেন্ট। এই যে অবস্থার মধ্যে নিয়ে আসলেন, এতটা দূর টোটোয় করে, কষ্ট তো হলো। কষ্ট তো হয়। তা আপনারা বলছিলেন? হ্যাঁ বলছিলাম, সবাই জানে আমাদের পঞ্চায়েত। হ্যাঁ, বিএলও জানেন, ওরা জানে, ওদেরকে তো ওরা বলছে। তো এখন ডাকছে, এখন আমাদেরকে আসতে লাগলো, ওই জন্য আসলাম বাবাকে নিয়ে। কি মনে হয় কি হলে ভালো হতো? তা যদি বাড়িতে হলেও ভালো হতো।
এটা বিবেচনা করা দরকার। একটু ইয়া করার দরকার ছিল। এখন আমার তো বাবা হয়, না আনতে তো হবেই, নিয়ে আসলাম। কারণ এর ফলে তো অপারেশনের আগে এরকম একটা কোনো যদি আরো সমস্যা হয় তাহলে তো আরো সমস্যা হবে। তার একটা সমস্যা হয়ে যাবে, যেমন 6 তারিখে দিছে ডেট, 6 তারিখে আবার নিয়ে যেতে লাগবে বাসতলাতে। কমিশনের এইসব বিষয়ে ভাবা উচিত। এখন কি করে তাদের কাছে সবকিছু আপনাদের মনে হয় যে এটা নিয়ে বিবেচনা করা দরকার ছিল এরকম মানুষদের জন্য? হ্যাঁ, এই যে অসুস্থ লোকের জন্য একটু আলাদা একটা ব্যবস্থা বাড়িতেই করতে পারতো বা সে হলেও ভালো হতো। টোটোতে ছোটতে কি পায়ের রড ভেঙে গেছে? পা ভাঙে গেছে। চলতে ফিরতে চলতে ফেরার কোনো কায়দাই নেই, খাওয়া দাওয়া বেশি নাই, খাওয়া দাওয়া পায়খানা স্বাস্থ্য বেশি নেই। তা আজকে এখানে এলেন কেন? এখন হিয়ারিং আসতে হবে তাদের কথা। কষ্ট কষ্ট তো সবসময় কষ্ট। এই কষ্ট নিয়ে এখানে আসা, হ্যাঁ, কারণ না আসলে না আসলে এখন বলে না যাইতে হবে, আমরা হয়তো তোমাকে অল্প মধ্যে ছেড়ে দেবো, বেশি সময় লাগবে না। কিন্তু কতক্ষণ বসে আছেন? তা এখন কয়টা বাজে? 2-2:30 ঘন্টা তো হবে। আড়াই ঘন্টা। আসছেন তো 7-8 কিলোমিটার হ্যাঁ, টোটো ভাড়া করে। হ্যাঁ। তা খুবই কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। কিন্তু উপায় নাই তো। না, কারা নিয়ে আসছে? হুম? কে নিয়ে আসছে? দুই ছেলে নিয়ে আসছে। বুঝছো? ওরাই টেনে টেনে নিয়ে আসছে। হ্যাঁ। এমনি পা ফেলতে পারেন না, অপারেশন কবে? অপারেশনে সামনে মঙ্গলবার যদি ভর্তি নেই, বুধবারই মানে 6 তারিখ, 7 তারিখে অপারেশন করবে। 7 তারিখে অপারেশন, 6 তারিখে ভর্তি। তার মধ্যে আবার এই হিয়ারিং এ শরীর নিয়ে আসা। তো এখন তো কিছু করার নেই আমাদের। পিনাকি শিলের রিপোর্ট। রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর হিয়ারিং পর্ব। অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে জলপাইগুড়িতেও চলছে হিয়ারিং প্রক্রিয়া। তবে হিয়ারিং নিয়ে সমস্যায় পড়েছেন শিশুরা। জলপাইগুড়িতে মায়েদের ডাক পড়েছে শুনানিতে, তবে সঙ্গ ছাড়তে নারাজ শিশুরা। একেই কনকনে ঠান্ডা, বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। তাপমাত্রা এসে নেমেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে। জ্বর সর্দির আশঙ্কা, কিন্তু উপায় যে নেই। কারো বাড়িতে দেখভালের লোকও নেই, কারো আবার বাচ্চা মায়ের সঙ্গ ছাড়তেই চায় না। এক কথায় নিরুপায় হয়ে এই অবস্থায় মায়েরা নিয়ে এসেছেন হিয়ারিং সেন্টারে শিশুদের। কেউ কেউ আবার দোসর করে এনেছেন ঠাকুমা অথবা দিদিমাকে। তো বলছি যে এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি কোথায় এলেন? ভিডিও অফিসে আসে হিয়ারিং এর জন্য। কেন এই বাচ্চাটাকে নিয়ে? বাচ্চাকে কথা রেখে আসবে বাড়িতে, ভোটের হিয়ারিং এর জন্য আসে। তো এতে সমস্যা না? সমস্যা এখন কি করব, না নিয়ে না আসলে হবে না। তাই বাচ্চাকে নিয়ে চলে আসলেন? হ্যাঁ, এখানে দিয়ে কাজটা করতে লাগবে। হ্যাঁ, বলছি এই ছোট বাচ্চাকে নিয়ে কোথায় এলেন? ওই তো ভিডিও অফিস, ভিডিও অফিসে তো বলে। আচ্ছা, তো বলছি এখানে কিসের জন্য এলেন? ওই তো ভোটের হিয়ারিং এর জন্য। এই ছোট বাচ্চাকে নিয়ে করার কিছু নেই, আসতেই হবে বলছে যার থেকে। এই ছোট বাচ্চাকে নিয়ে আসতেই হবে। 11 মাসের ছোট বাচ্চা রাখবো কোথায়? কেউ নেই বাড়িতে? বাড়িতে নেই, সবাই কাজে ব্যস্ত, সবাই কাজ করে খাই আমরা সবাই। তো বাধ্যতামূলক বাচ্চা নিয়ে আসতে হলো? হ্যাঁ, করার কিছুই নেই, বলছে আসার জন্য, না আসলে হবেই না। হ্যাঁ, আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে এলেন ঠান্ডার মধ্যে? ঠান্ডার মধ্যে আসতে লাগবে, এখন না আসলে তো হবে না, আমাদের কাজও হবে না। ডাকতেছে আমাদেরকে এখানে ডাকছে। বলছিলেন যে বাচ্চা আছে, রাখার কেউ নেই। বাচ্চা তো ঠান্ডার মধ্যে কি হ্যাঁ, করবেন বাচ্চাকে নিয়ে? কি বলবে? কি বলবে, আর আসতে লাগবে বলতেছে। তাহলে না হলে কি তাহলে নাম বাতিল যাবে? হ্যাঁ। আচ্ছা, এই ভয়েই আসা। হ্যাঁ, আসা বাচ্চাটার তো সমস্যা হচ্ছে সমস্যা, জ্বর সর্দি, তাও নিয়ে আসছি বাচ্চাকে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক।
এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। একাধিক দাবিতে মঙ্গলবার সদর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কমিটি। সংগঠনের জেলা সম্পাদক প্রাণ গোপাল ভাওয়াল বলেন, বর্তমানে জেলার হিমঘরগুলিতে প্রায় 4 লক্ষ প্যাকেট আলু অবিকৃত রয়েছে। সরকার সেগুলি সহায়ক মূল্যে যাতে কিনে নেয়, সেই দাবি আজকের স্মারকলিপির মূল বিষয়। এছাড়াও হিমঘরে সংরক্ষিত আলু রাজ্য সরকারকে সহায়ক মূল্যে ক্রয় করে নিতে হবে। বর্তমান সময়ে হিমঘরের ভাড়া 50% কম করতে হবে। ধানের সহায়ক মূল্য 3000 টাকা কুইন্টাল দিতে হবে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ধানের ক্রয় কেন্দ্র খুলতে হবে। ম্যানুয়ালে ধান বিক্রির বুকিং নিতে হবে। এই সমস্ত বিষয় তুলে ধরা হয় ডেপুটেশনে। আমরা আসছি, আমাদের জেলায় যে হিমঘরগুলো আছে এই মুহূর্তে প্রায় 4 লক্ষ প্যাকেট আলু অবিকৃত আছে। আমরা তার সরকারের কাছে বলতে চাই, এই অবিকৃত আলু সরকার সহায়ক মূল্যে কিনে নিক। এটা হচ্ছে আমাদের মূল দাবি, যে অবিকৃত আলুগুলো সরকারকে কিনতে হবে এবং তার বিপণন ব্যবস্থা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। এটা হচ্ছে মূল দাবি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পেনশনার সমিতির জলপাইগুড়ি জেলার 14তম সম্মেলন অনুষ্ঠিত হল কর্মচারী ভবনে। মঙ্গলবার এই সম্মেলনকে সামনে রেখে মিছিল শহর পরিক্রমা করে। অবিলম্বে পেনশনারদের পেনশন প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা সুবন্দোবস্ত, জলপাইগুড়ির সমস্ত নার্সিংহোম ও হাসপাতালগুলোতে করা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সমস্ত সরকারি দপ্তরে নতুন কর্মী নিয়োগের দাবি জানিয়ে এই সম্মেলন। উপস্থিত ছিলেন সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক গৌরাঙ্গ রায়, পেনশনার সমিতির নেতৃত্ব অপূর্ব বোস, 12 জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পেনশনার সমিতির জেলা শাখার সম্পাদক গৌরাঙ্গ রায় বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার পেনশনারদের বিনা চিকিৎসায় মারতে চাইছে। নতুন কর্মী নিয়োগ হচ্ছে না, পেনশনারদের পেনশন বৃদ্ধি হচ্ছে না। বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে কাজের অধিকারকে ভুলিয়ে দিয়ে যুব সমাজকে বিপথে পরিচালিত করতে চাইছে শাসক শ্রেণী। তার বিরুদ্ধে পেনশনার সমিতির লড়াই। আমরা মূলত পেনশনার, অবসরপ্রাপ্ত কর্মচারী, একটা সামাজিক সংগঠন এবং আমাদের ট্রেড ইউনিয়ন সত্তা আমাদের রয়েছে। আমাদের দেনা পাওনা বিষয়গুলোর উপরে আমরা নির্ভর করছি। এখন সমাজের যেই সব ঘটনাগুলো ঘটছে, সারা কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, দেশের সমস্ত সম্পদ আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে বা কর্পোরেট হাতে তুলে দেওয়া হচ্ছে বা কর্পোরেটের স্বার্থে বিভিন্ন রকম নীতি প্রণয়ন করছে এবং দীর্ঘদিনের অর্জিত অধিকার একটার পর একটা তারা তুলে নেওয়া হচ্ছে, অধিকারগুলো খর্ব করা হচ্ছে। এবং এই জায়গাটা দাঁড়িয়ে মানুষের মধ্যে আমাদের দেশটা যেভাবে গড়েছিল সংবিধান, সেই সংবিধানের উপরে সাংঘাতিকভাবে আক্রান্ত নেমে আসছে। আমাদের ধর্মনিরপেক্ষতা সাংঘাতিকভাবে আক্রান্ত। দেশের কর্তব্য এমন একটা জায়গায় গেছে যে মানুষের জীবন জীবিকার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। একইভাবে মৌলবাদী তৎপরতার মধ্য দিয়ে আমরা দেখেছি এই মাসে আমাদের এই যে 25শে ডিসেম্বর বড়দিনের যে কর্মসূচি হয়, বড়দিনের যে অনুষ্ঠান হয় খ্রিস্টানরা করে, সে তার মধ্যেও আঘাত নামিয়ে আনা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে একদম সত্য হিসাবে চিহ্নিত করা হচ্ছে যারা হিন্দু ছাড়া অন্য কোনো ধর্ম, মানে ভারতবর্ষে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যেটা নাকি ভারতবর্ষের সংস্কৃতির সম্পূর্ণ আলাদা। সংস্কৃতি হচ্ছে বৌদ্ধের মধ্যে মিলন। এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের সংবিধান রক্ষা এবং দেশের সমস্ত অর্জিত অধিকার রক্ষা, সংবিধান রক্ষা এবং অন্যান্য এই নিয়ে আমাদের লড়াই আন্দোলন চলছে। আমাদের জীবন জীবিকার, আমাদের পেনশন খর্ব হচ্ছে, পেনশনের দায়িত্ব থেকে সরকার সেক্ষেত্রে মুক্ত হতে চাইছে, কেন্দ্র সরকার সহ আমাদের রাজ্য সরকার কীভাবে হচ্ছে। আমরা 40% আমাদের মহার্ঘ রিলিফ, যেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে বকেয়া পড়ে রয়েছে, ওই কী বলে কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেও কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোনোটাই মানছে না। 100 দিনের কাজ নিয়ে যারা নাকি এতদিনের লড়াই আন্দোলনের মধ্যে যেটা পাওয়া গেছিল, সেটা দীর্ঘদিন থেকে রাজ্যে বন্ধ এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট দিলেও যে 100 দিনের কাজ চালু করতে হবে, তা সত্ত্বেও আমাদের রাজ্যে এগুলো হচ্ছে না। এর বিরুদ্ধে আবার আমাদের
আমাদের চা বাগানের শ্রমিকরা তারা ন্যূনতম মজুরিটা পাচ্ছে না, চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই সব ক্ষেত্রে সরকারের তার ভূমিকা কোনো পালন করছে না। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে এবং একটা সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সম্মেলন পরিচালনা করছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পৌরসভার সামনে স্লোগান শাউটিং করে বকেয়া 2 মাসের বেতনের দাবি করলেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। তারা বলেন, বারবার পৌরসভা বেতন নিয়ে টালবাহানা করে যাচ্ছে। আন্দোলন করলেই বেতন মেলে, না করলে বেতন নিয়ে বকেয়া সমস্যা থেকেই যায়। তাই এদিন বেতনের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করলেন তারা। আপাতত 2 মাসের বেতন বকেয়া আছে। জলপাইগুড়ি শহরে সাফাই কর্মীর সদস্য সংখ্যা প্রায় 200 জন। তারা 2 মাসের বেতন পাননি। একই দাবিতে জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। যদিও পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি পৌরসভার অফিসে মৌখিক জানান সাফাই কর্মী ইউনিয়নের সদস্যরা। আমরা সাফাই কর্মী একতা মঞ্চ তরফ থেকে আছি। তো দীর্ঘ 2 মাস ধরে বেতন হচ্ছে না। তো বেতন না হওয়ার দরুন আমরা আজকে এসেছি। একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা 25 ডিসেম্বরেও কোনো প্রোগ্রাম করতে পারিনি। আমাদের 2 মাস ধরে আমাদের ইএমআইগুলো বাউন্স হয়ে যাচ্ছে। আমাদের কর্মীদের অনেকে লোন নিয়েছেন, ইএমআইগুলো বাউন্স হয়ে গেছে, সংসার চালাতে অসুবিধা হচ্ছে। এই কারণে আমরা আজকে এখানে এসেছি মাইনার ব্যাপারে। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে? চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চেয়ারম্যান সাহেব বলেছেন যে 30 তারিখের মধ্যে হবে, কিন্তু এখনও উপর থেকে খোঁজ নিয়ে আসলাম, এখনও কোনো নেই, মাইনার কোনো সুরাহা নেই। প্রত্যেক মাসে আমরা যদি আসার পরে বলার পরে একটা মাইনার ব্যবস্থা করা হয়। তো এইভাবে তো আর কতদিন চলবে? আমাদের প্রত্যেক মাসে ইএমআইগুলো বাউন্স হয়ে আছে। তো আগামী যদি আমরা কর্মসূচি নিয়েছি, যদি আগামী 2 তারিখে আমরা পৌরসভার গেট লক আউট করবো, গেট বিক্ষোভ করবো। কতজন কর্মী রয়েছে আপনাদের? আমাদের কর্মী রয়েছে 318 জন অস্থায়ী কর্মী রয়েছে। বারবার তো আপনাদের বেতন নিয়ে একটা সমস্যা থাকে। বারবার বেতন নিয়ে সমস্যা থাকে, প্রত্যেক মাসে এসে বলতে হয় বেতনের জন্য। অমিত বণিকের রিপোর্ট। একদিকে কুয়াশা, অপরদিকে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়িবাসী। কয়েকদিন ধরেই জাঁকিয়ে পড়েছে শীত। কনকনে ঠান্ডায় কাঁপো উত্তরের জলপাইগুড়ি। ঠান্ডা হাওয়া আর কুয়াশার কারণে অন্ধকারে নেমে এসেছে। যে কোনো দুর্ঘটনায় রাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে চালকদের গাড়ি দাঁড় করিয়ে গরম চা জল খাইয়ে সচেতন করা হচ্ছে। কেউ কেউ আবার দুস্থ গরিব রাস্তার ধারে জীবনযাপন করে রাত কাটাচ্ছেন। এমন বহু মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার ভোর থেকেই প্রচণ্ড কুয়াশা। এদিন সকাল 8টা নাগাদও কুয়াশাচ্ছন্ন আকাশ। এজন্য বেলা বাড়লেও রাস্তায় লোকজন খুব একটা দেখা যায়নি। তবে এই শীতকে দারুণভাবে উপভোগ করছেন জলপাইগুড়িবাসী। সকাল থেকেই ভিড় বাড়তে দেখা যায় চায়ের দোকানে। জলপাইগুড়ি শহরের পাশাপাশি সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া ময়নাকুড়ি, ধূপগুড়ি, ডুয়ার্সের পার্শ্ববর্তী এলাকা। জেলার প্রায় সর্বত্রই তাপমাত্রা এখন নিম্নমুখী। গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে আরও নামবে। অতিরিক্ত কুয়াশার জন্য মোটরবাইক আর গাড়ি চালকদের জাতীয় সড়কে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক প্রকাশ তার জন্মভিটে জলপাইগুড়ি। ডাক পেয়ে বাধ্য হয়ে ছুটতে ছুটতে আসা, হিয়ারিং যেন এখন গলার কাটা পরিযায়ী শ্রমিকদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।